বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র তোমাদেরকে স্টার্ট করেছি। আমরা প্রথম অধ্যায় প্রায় শেষ করে ফেলেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হচ্ছে ব্যবস্থাপনার নীতি। আমরা এই অধ্যায়ে ব্যবস্থাপনার নীতি সম্পর্কে জানব, ব্যবস্থার জনক সম্পর্কে জানব। আচ্ছা, শুরু করি তাহলে। দেখো, আমরা জানি যে প্রত্যেকটা কাজের কি থাকে, কিছু নীতিমালা থাকে, কিছু আদর্শ থাকে, তাই না? কি আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকে কি আছে, কিছু নীতি আছে, কিছু আদর্শ আছে। এরকম ব্যবস্থাপনারও কিছু নীতি বা আদর্শ রয়েছে। আমরা যদি বলি যে নীতি বলতে আমরা সাধারণত কী বুঝি, নীতি বলতে বোঝায় যে দীর্ঘদিন ধরে কোনো পদ্ধতিকে লালন পালন করা, যেটাকে সত্য বলে সর্বজন স্বীকৃত এবং সত্য বলে প্রতিষ্ঠিত করা হয়, সেটা হচ্ছে কি নীতি। অর্থাৎ কোনো কাজ করার কিছু পদ্ধতি, নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। যখন সেটা প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের জন্য এবং প্রতিষ্ঠানের সবাই সেটাকে সত্য বলে মানবে, তখনই সেটাকে বলা হবে কি, সেই প্রতিষ্ঠানে সেই কাজের নীতি বলা হবে। ব্যবস্থাপনাও এরকম কিছু কিছু কৌশল, কিছু পদ্ধতি, কিছু নিয়ম নীতি আছে যেগুলো দীর্ঘদিন ধরে একটা কর্ম অনুশীলনের ফল বলতে পারি আমরা। সেটাকে পরবর্তীতে ব্যবস্থাপনার নীতি হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যবস্থাপনার নীতি সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে আমরা হেনরি ফেওয়েলের কথায় আসতে হবে। আমরা জানি কি ব্যবস্থাপনার জনক কে? তোমরা জানো ব্যবস্থাপনার জনক কে? ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওয়েল। হেনরি ফেওয়েলকে বলা হয় ব্যবস্থাপনার জনক, কারণ হচ্ছে ওনার এই 14টা নীতির কারণেই ওনাকে কি বলা হয়, ব্যবস্থাপনার জনক বলা হয়। উনি একটি ফ্যাক্টরির উপর গবেষণা চালিয়ে উনি 14টা নীতির কথা জারি করেছেন, যে নীতিগুলা প্রতিষ্ঠানে চললে, অর্থাৎ প্রতিষ্ঠানে স্থায়ী রূপ নিলে, অর্থাৎ প্রতিষ্ঠানের নীতি হিসেবে গণ্য করা হলে সে প্রতিষ্ঠানে কোনো কি হবে না, কোনো বিশৃঙ্খলা দেখা দিবে না, সবাই স্ব জায়গা থেকে কি সন্তুষ্টি মনে কাজ করতে পারবে। হেনরি ফেওয়েল ফরাসি ভাষায় ওনার একটা বই আছে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল নামক বইয়ে উনি এই বইটা হচ্ছে ফরাসি ভাষায় উনি রচিত করেছেন। এই বইয়ে উনি 14টা নীতির কথা বলেছেন, যে নীতিগুলো পরবর্তীকালে সর্বজন মহলে, সর্বদেশে কি হয়েছে, অধিক সমাদৃত হয়েছে। ওনার এই 14টা নীতির কথা আমরা আজকে একটু জানব। দেখো, হেনরি ফেওয়েলের যে 14টা নীতির কথা উনি বলেছিলেন, সেটাকে ব্যবস্থাপনার দীর্ঘদিন কোনো প্রতিষ্ঠানে দীর্ঘদিন এই 4টা পদ্ধতির কথা, নীতির কথা প্রয়োগ করার ফলে দেখা গিয়েছে যে এখানে একটা প্রতিষ্ঠানে এই 14টা নীতি ফলো করা হলে সেই প্রতিষ্ঠান কোনো বিশৃঙ্খলা থাকবে না, সেই প্রতিষ্ঠান উন্নতি অবশ্যম্ভাবী। তা সেখান থেকে এই সেখান থেকেই এগুলাকে ব্যবস্থাপনার নীতি বা আদর্শ বলা হয়। দেখো, এই নীতি বা আদর্শের প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি কার্য বিভাগের নীতি। হেনরি ফেওয়েল তার নীতির মধ্যে 14 নীতির মধ্যে প্রথম যে নীতিটির কথা বলেছেন, এবং সর্বপ্রথম এবং এটা আমরা বলতে পারি সর্বপ্রথম বলতে পারি এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বলতে পারি, সেটা হচ্ছে কি যে কার্য বিভাগের নীতি। কার্যবিভাগের নীতির মধ্যে বলা হয়েছে যে একটা প্রতিষ্ঠানে অনেক কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, এবং বিভিন্ন মানুষও কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত থাকে।
কার্য বিভাগের নীতির মধ্যে প্রথমে প্রতিষ্ঠানের কাজগুলোকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে, ভাগ করে ফেলতে হবে, ছোট ছোট ভাগে ভাগ করা হবে এবং প্রত্যেকটা ভাগের দায়িত্ব এক একজনকে দেওয়া হবে। একজন এক্সপার্টের অধীনে কিছু লোক দিয়ে সেই বিভাগটাকে আলাদা করে দিতে হবে। এতে সুবিধা হচ্ছে যে প্রতিষ্ঠানে কে কোন কাজ করবে, কে কার কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হবে, কে কার কাছে জবাবদিহি করবে, এগুলো একটা সুস্পষ্ট বক্তব্য অথবা সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। তা না হলে কি হবে, কার্য বিভাগ নীতি না হলে কি হবে, প্রতিষ্ঠানে কি হবে বলতে পারো তোমরা? সেখানে হতে পারে কাজে বিশৃঙ্খলা দেখা যায়, অথবা দেখা যায় কি একটা প্রতিষ্ঠানের সব লোকই যেগুলো খুব সহজ কাজ সেগুলো করতে চাচ্ছে, অথবা দেখা যাবে যে কাজগুলো অধিক সম্মানে সেগুলো করতে যাচ্ছে। তারপর দেখা যাবে কি কাজের কোনো জবাবদিহিতা না থাকলে কি হবে, কেউ কোনো কাজ মন দিয়ে করবে না, দায়িত্ব নিয়ে করবে না, কারণ কাজের জবাবদিহি নাই। এজন্যই কার্য বিভাগের নীতিতে বলা হয়েছে প্রথমেই প্রতিষ্ঠানের সকল কাজকে কি করতে হবে, আলাদা করে দিতে হবে এবং প্রত্যেকটা কাজের দায়িত্ব এবং কর্তব্য সকলকে বুঝিয়ে দিতে হবে। এতে বোঝা যাবে কে কার কাছ থেকে আদেশপ্রাপ্ত হবে এবং কে কার কাছে কি করবে, জবাবদিহি করবে। এটা হলো কার্য বিভাগের নীতি। 2 নম্বরটা হচ্ছে কি কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। এখানে দুইটা জিনিস আমরা পাবো, একটা হলো কর্তৃত্ব, একটা হলো দায়িত্ব। সমতা রক্ষণ বলছে, অর্থাৎ কর্তৃত্ব দায়িত্বের মধ্যে কি থাকতে হবে, লেভেল থাকতে হবে, মানে সমতা থাকতে হবে। সেটা কিভাবে আমরা আগে পরে কর্তৃত্ব বলতে আমরা কি বুঝি? কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের ক্ষমতাকে, আমি যে কাউকে আদেশ করতে পারবো, যে কাউকে নির্দেশ দিতে পারবো, সেটা হবে কি আমার কর্তৃত্ব। আর দায়িত্ব কোনটা, যে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেই কাজে জবাবদিহি করতে হবে, অর্থাৎ জবাবদিহি করতে আমি বাধ্য, অর্থাৎ কোনো কাজের জবাবদিহিতার বাধ্যবাধকতাকে বলা হয় দায়িত্ব। এখন কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণ নীতির মধ্যে বলা হয়েছে যে যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হবে তাকে ততটুকু কি করতে হবে, কর্তৃত্ব দিতে হবে। একজন লোককে আমি হিসাব রক্ষণের দায়িত্ব দিলাম, তাকে বিভিন্ন ধরনের একটা প্রতিষ্ঠানের 1 বছরের হিসাব পরীক্ষা করার দায়িত্ব দিলাম, কিন্তু তাকে সাথে সাথে কি করতে হবে, প্রতিষ্ঠানের বিগত 1 বছরে কি কি লেনদেন হয়েছে, কোন খাতায় এটা লেজার মেনটেন করা হয়েছে, এই সকল খাতাপত্র দেখার কি হবে, কর্তৃত্ব দিতে হবে। আমি শুধু তাকে দায়িত্ব দিলাম, কর্তৃত্ব দিলাম না, তাহলে কি হবে, সে কাজটা কিন্তু সুষ্ঠুভাবে করতে পারবে না। পাশাপাশি একজন লোককে আমি অতিরিক্ত কর্তৃত্ব দিয়ে দিলাম, সে শুধু আদেশ দান করে, খবরদারি করে, কিন্তু সে কোনো কাজ করে না। তার কারণ হচ্ছে তার কোনো জবাবদিহিতা নেই, সে মনে করে আমি শুধু আদেশ দিব, আমার কোনো জবাবদিহিতা নেই। এই জন্য বলছে কর্তৃত্ব দেওয়ার সাথে সাথে তাকে দায়িত্ব দিতে হবে যেরকম, আবার যাকে যেরকম দায়িত্ব দেওয়া হয় তাকে সেরকম কর্তৃত্ব দিতে হবে। একজনকে কর্তৃত্ব দিলাম, দায়িত্ব দিলাম না, একজনকে দায়িত্ব দিলাম, কর্তৃত্ব দিলাম না, তাহলে কি হবে, বিশৃঙ্খলা দেখা দিবে। এই জন্য কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সমতা রক্ষণ করতে হবে। 3 নম্বর হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ কোনটা, একটা প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবস্থাপনা কোন স্তরে নেওয়া হবে। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিন্তু ব্যবস্থা বিভিন্ন স্তরে নেওয়া হয়। এখন হচ্ছে কোন সিদ্ধান্তটা কোন স্তরে নেওয়া হবে সে ব্যাপারে কি একটু ভাববার বিষয় থাকতে পারে। যদি কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনেরা সকল ক্ষমতা, সকল সিদ্ধান্ত নিজেদের কাছে রেখে দেয়, শুধু তারাই সিদ্ধান্ত নিবে, অধস্তনদের কিছু দিবে না, উচ্চ পর্যায়ে রাখবে, তাহলে কি হবে, এটাকে বলা হবে কেন্দ্রীকরণ বলা হবে। অর্থাৎ সকল ক্ষমতা উৎস একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তিরা, তাহলে এতে কি হবে, তারা সব ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এতে কি হবে, এটাকে বলা হয় কেন্দ্রীকরণ। এতে কি হয়, এতে অনেক কুফলও আছে। সেটা হচ্ছে কি, এতে যারা নিম্ন স্তর থাকে তারা কি হয়, হতাশ হয়, কাজে আগ্রহ হারিয়ে ফেলে, কারণ তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, তারা শুধু হুকুমের গোলাম হয়ে থাকে, যার ফলে কি কাজের প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে। এটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণ হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের সকল কাজ প্রতিষ্ঠান ঊর্ধ্বতনরা না নিয়ে কি করে, তারা সবসময় নিচের দিকে ছেড়ে দেয়, যে আচ্ছা ঠিক আছে ওরা যা বুঝে তাই করবো। অর্থাৎ তারা কোনো দায়িত্ব নিতে চায় না, তারা কোনো দায়ভার নিতে চায় না প্রতিষ্ঠানের ভালো মন্দের ক্ষেত্রে, অর্থাৎ তারা কোনো সিদ্ধান্ত নিতে চায় না, তাই সব সময় কি নিচের দিকে ছেড়ে অধস্তনদের উপর ছেড়ে দেয়। এটাকে বলা হয় কি, বিকেন্দ্রীকরণ।
সব ক্ষমতা নিজের কাছে রাখাকে বলা হয় কেন্দ্রীকরণ, আর সব ক্ষমতা নিজের দিকে ছেড়ে দেওয়া বলা হয় বিকেন্দ্রীকরণ। এতে কি হয়, বিকেন্দ্রীকরণের কিন্তু কিছু অসুবিধা আছে। সেটা হচ্ছে যারা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন তারা কি হয়, অধস্তনদের কাছে কি হয়, ভ্যালুলেস হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়, তাদের কোনো কর্তৃত্ব আর খাটে না। এজন্যই হেনরি ফেল বলেছেন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির মধ্যে উনি বলেছেন প্রতিষ্ঠানে অধিকতর গুরুত্বপূর্ণ যে সকল সিদ্ধান্ত থাকবে সেগুলো কেন্দ্রীকরণ করতে হবে, সেগুলো নিচের দিকে ছাড়া যাবে না, এগুলো ঊর্ধ্বতন মহলে রাখতে হবে। আবার কিছু কিছু কাজ আছে যে প্রতিষ্ঠানের কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো আবার উচ্চ পর্যায়ে না রেখে সেগুলো কী হবে, নিচের দিকে ছেড়ে দিতে হবে, তারা তাদের মতো করে কাজটা সম্পাদন করবে। তাহলে হবে কি, কেন্দ্রীকরণ এই বিকেন্দ্রীকরণের নীতির ফলে কি হবে, প্রতিষ্ঠানের সবাই কি সন্তুষ্ট থাকবে, প্রতিষ্ঠানের প্রতি সবাই দায়িত্বশীল থাকবে, সবার কি প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ জন্মাবে। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতির মধ্যে বলা হয়েছে যে একজন অধস্তন শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কাছ থেকে কী হবে, আদেশপ্রাপ্ত হবে। সে যদি একাধিক লোকের কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়, তার যদি একাধিক বস থাকে, তখন কি হবে, সে কিন্তু সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে কাজটা করতে পারবে না। কারণ হচ্ছে কি, একই সময়ে একই টাইমে একই পরিবেশে যদি দুজন ঊর্ধ্বতন যদি তাকে আদেশ দেওয়া হয়, তাহলে সে কোনটা রেখে কোনটা করবে, তখন দ্বিধাদ্বন্দ্ব হবে এবং কাজে বিশৃঙ্খলা দেখা দিবে এবং অধস্তন এবং ঊর্ধ্বতন সকলের মধ্যে কি একটা মনোমালিন্য সৃষ্টি হবে। এই জন্য বলছে যে শুধু একজন মাত্র ব্যক্তি শুধুমাত্র একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশপ্রাপ্ত হবে, তার বস শুধু একজনই হবে। এটা হলো আদেশের ঐক্যনীতি। 5 নম্বর হচ্ছে নির্দেশনার নীতি। আদেশের ঐক্যনীতির পর কি, নির্দেশনার ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতি বলতে কি বোঝায়, প্রতিষ্ঠানে যখন কোনো কাজ অর্থাৎ প্রতিষ্ঠান কোনো লক্ষ্য বা প্রতিষ্ঠান কোনো উদ্দেশ্য যখন বাস্তবায়ন করতে যাবে, তখন তার কাজের কিন্তু কিছু পদ্ধতি থাকে। আমরা জানি যে প্রত্যেকটা কাজের কিছু স্টেপ থাকে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তাই না, এরকম থাকে, প্রত্যেকটা কাজেরই একটা ধরন থাকে। এখন দেখা যাচ্ছে যে নির্দেশনা ঐক্যনীতি বলতে যে আমি ফার্স্ট স্টেপ করার পরে আমি সেকেন্ড স্টেপ মেনটেন না করে আমি থার্ড স্টেপে চলে গেলাম, তাহলে কি হবে, নির্দেশনার ঐক্যের মধ্যে কি থাকবে, একটা বিশৃঙ্খলা দেখা দেবে, একটা ধস নামবে। কারণ হচ্ছে নির্দেশনা ঐক্য কি, একটার পরে একটা প্রতিষ্ঠান কিছু লোক নেওয়া হবে। এখন আমি বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমি একেবারে সরাসরি কিছু নিয়োগে চলে গেলাম অথবা ভাইভাতে চলে গেলাম, তাহলে কিন্তু হবে না। বিজ্ঞপ্তি দেওয়ার পরে যাচাই বাছাই হবে, যাচাই বাছাইয়ের পরে লিখিত পরীক্ষার জন্য আবেদন করতে হবে, তারপরে ভাইবা হবে, তারপরে কি হবে, সাক্ষাৎকার হবে, তারপর প্রতিষ্ঠানে যোগদান করা হবে। এই যে কাজের কতগুলো স্টেপ, এখন নির্দেশনা ঐক্যমত হচ্ছে যদি প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপক থাকবে, ঊর্ধ্বতন থাকবে, সে যদি এটা মেনটেন না করতে পারে ধারাবাহিকতা, তাহলে কি হবে, বিশৃঙ্খলা দেখা যাবে। অর্থাৎ নির্দেশনার মধ্যে মিল থাকতে হবে। আমি একটা কাজ করাইতে চাই প্রতিষ্ঠানে, করাবো, কিন্তু সেখানে মিল নাই, আমি যেটা যখন করা দরকার পরেরটা আগে, আগেরটা পরে যদি নিয়ে যাই, তাহলে কি হবে, বিশৃঙ্খলা দেখা দিবে। 6 নম্বর হচ্ছে সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগ। এটা আমরা সবাই বুঝি, তাই না। একটা প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করে, অনেক টাইপের মানুষ, অনেক পরিবার থেকে আসে, বিভিন্ন পরিবেশ থেকে আসে। এখন সবাই যদি নিজের স্বার্থের কথা চিন্তা করে, সবাই যদি নিজেরটা বুঝে, তাহলে কি প্রতিষ্ঠানে কি হবে, প্রতিষ্ঠানের 12টা কিন্তু বেজে যাবে অলরেডি। এজন্য বলেছে যে নিজেদের ছোট ছোট স্বার্থগুলোকে প্রতিষ্ঠানের স্বার্থে কী করতে হবে, ত্যাগ করতে হবে। এতে কি হবে, সবাই যদি একই মনোভাবের হয়, তাহলে কি হবে, প্রতিষ্ঠান কিন্তু খুব দ্রুত এগিয়ে যাবে, তাই না। কারণ হচ্ছে প্রতিষ্ঠান বাঁচলেই কিন্তু কর্মীরা বাঁচবে। প্রতিষ্ঠান যদি লাভজনক হয়, প্রতিষ্ঠান যদি উপরের দিকে ওঠে, তাহলে কিন্তু যারা কর্মচারী আছে তাদের কি হবে, বেতন বাড়বে, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়বে, সব কিছুই কিন্তু বাড়বে। তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের প্রতিষ্ঠানে নিজের স্বার্থ ত্যাগ করতে হবে প্রতিষ্ঠানের স্বার্থে। 7 নম্বর হচ্ছে জোড়াময় শিকল নীতি। প্রতিষ্ঠান জোড়াময় শিকল নীতি বলতে কি বোঝায়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আমরা বলেছিলাম যে বিভিন্ন ভাগ থাকে, বিভাগ থাকে, উপবিভাগ থাকে, সবাইকে একসাথে কি করতে হবে, সমন্বয় করতে হবে, একটা চেনের মধ্যে নিয়ে আসতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। কেউ যদি এই চেনে বাহিরে পড়ে যায়, তখন কি হবে, তার প্রতিষ্ঠান প্রতি জব দিতে থাকবে না, তার প্রতিষ্ঠান প্রতি কোনো ভালো মন্দ বিচার করার মর্মাশা থাকবে না, দয়ামায়া থাকবে না। এই জন্য বলছে যে জোড়াময় প্রত্যেককেই কি করতে হবে, একটা শিকলের মধ্যে নিয়ে আসতে হবে, যেখানে কি একজন কে কার কাছ থেকে
দায়িত্বপ্রাপ্ত হবে, কে কাছে জবাবদিহি করবে, কে কার সাথে যোগাযোগ করবে, সবাইকে একটা একটা চেনের মধ্যে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় জোড়াময় শিকল নীতি। 8 নাম্বার হচ্ছে নিয়মাবর্তিতার নীতি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিয়মাবর্তিতা নিয়ম বলছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবা কি কিছু রুলস রেগুলেশন থাকে, অর্থাৎ নিয়ম কানুন থাকে, পদ্ধতি থাকে। এখন নিয়ম আইন আছে, আইনের প্রয়োগ নাই, নিয়ম আছে, নিয়ম কেউ মানতেছে না, তাহলে কিন্তু হবে না। প্রতিষ্ঠানে প্রত্যেককে একেবারে টপ টু বটম থেকে শুরু করে সবাইকে নিয়ম মানতে হবে। প্রতিষ্ঠান যে ঊর্ধ্বতন সেও নিয়মের মধ্যে নিয়মে বাইরে যাবে না, যে একবার অধস্তন সেও নিয়মের বাইরে যাবে না। তাহলে এটাকে বলা হয় নিয়মাবর্তিতার নীতি। 9 নম্বর হচ্ছে শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি বলতে এখানে বোঝা যাচ্ছে যেখানে যা দরকার সেভাবে কি করতে হবে, সেট আপ দিতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কোথায় কতটুকু লোক দরকার সেভাবে সে অনুযায়ী লোকটা বেশি নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। আবার যে যে কাজে যার যার দক্ষতা মেধা যোগ্যতা অনুযায়ী তাকে সে কাজ দিতে হবে না। অধিক মেধা সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন লোককে আমি একবারে তাকে দায়িত্বে বাইরে মানে কাজের বাইরে রাখলাম, আর যে কম মেধা সম্পন্ন অথবা কি যে অযোগ্য তাকে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রাখলাম, তাহলে কিন্তু হবে না। আবার প্রতিষ্ঠানে চেয়ার টেবিল কোথায় কতটুকু লাগবে সব কিছুই কি করতে হবে, সাজাতে হবে, যেখানে যতটুকু দরকার তাই দিতে হবে। 10 নম্বর হচ্ছে পারিশ্রমিকের নীতি। প্রত্যেক কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করে সে তার কি তার পারিশ্রমিক দক্ষতা মেধা অনুযায়ী কিন্তু কি চায়, পারিশ্রমিক পেতে চায়। এই জন্য যে যতটুকু কাজ করবে, যে যতটুকু দক্ষ, যে যতটুকু যোগ্য তাকে সেভাবেই পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। এতে প্রতিষ্ঠানে যারা কর্মী থাকবে তারা প্রতিষ্ঠানের প্রতি কী হবে, আস্থা জন্মাবে, প্রতিষ্ঠানের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হবে। 11 নম্বর হচ্ছে দেখো সাম্যের নীতি। এখানে সবাই সমান। প্রতিষ্ঠানে যে ঊর্ধ্বতন থাকবে সে যদি এক পক্ষপাতিত্ব করে, স্বজনপ্রীতি দেখা, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের সবাই কি হবে, ডিপ্রাইভ হয়ে যাবে, হতাশ হবে। এজন্য তার কাছে যে অন্যায় করবে অন্যায় শাস্তি হবে, যে ভালো কাজ হবে পুরস্কার, অর্থাৎ তার চোখে ছোট বড় বলে কেউ থাকবে না, সে সবাইকে সমান চোখে দেখবে। 12 নম্বর হলো চাকরির স্থায়িত্বের নীতি। প্রত্যেক কর্মী যখন প্রতিষ্ঠানে কাজ করতে চায় সে চাকরির স্থায়িত্ব চায়, তা নাহলে কি হবে, সে সারাক্ষণই চাকরি হারানোর ভয় তার মধ্যে কাজ করবে। সে প্রতিষ্ঠানে মনোযোগে কাজ করতে পারবে না, প্রতিষ্ঠান প্রতি তার দরদ জন্মাবে না, সে প্রতিষ্ঠান হারানোর ভয় থাকবে। চাকরি স্থান থেকে 13 নম্বর হচ্ছে উদ্যোগী নীতি। প্রতিষ্ঠানে যে 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 পর্যায়ে আছে একবার টপ টু বটম প্রত্যেকের জায়গা থেকে কি বিভিন্ন কাজে উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগের নীতি মানতে করার সুযোগ দিতে হবে প্রত্যেকেই, তাহলেই হবে প্রত্যেকের প্রতিষ্ঠানের প্রতি একটা দায়িত্ব জন্মাবে। 14 নম্বর হচ্ছে একতায় বল নীতি। প্রতিষ্ঠানে প্রত্যেককে সবার মধ্যে যদি ইউনিটি থাকে অর্থাৎ একতা থাকে, তাহলে বাহিরে কোনো শত্রু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য একতাই হচ্ছে একটা শক্তি, এবং প্রতিষ্ঠানের সবার মধ্যে যদি এই শক্তি থাকে তাহলে কি হবে, প্রতিষ্ঠান দ্রুত এগিয়ে যাবে। হেনরি ফলে এই 14টা নীতি তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং চেষ্টা করবে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। 1 নাম্বার 2 নাম্বার এরকম 14টা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবা, তাহলে কি হবে জিনিসটা ভালো, এবং খুব একেবারে মাথায় এটা গেঁথে রাখতে হবে, একবার মুখস্থ করতে হবে যে 14টা নীতি মানে 14টা নীতি। এখানে তুমি ইচ্ছা করে 15টা দিতে পারবা না, কমায়ও তো পারবা না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনার নীতি ও আদর্শগুলো আজকে আমরা জানলাম, পড়লাম। তোমরা বাসায় আরো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।